দেখছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। সারা আগরতলা যখন স্তব্ধ, দীপেন চক্রবর্তী সহ 11 জনকে গ্রেফতার করে এক রাত্র আগরতলা জেলখানায় রেখেছিলেন। 24 ঘন্টার ব্যবধানে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে সেখানকার যে জেলখানা সেখানে পাঠিয়ে দিয়েছে। এত ভিড়, বাকি দলের পারেনি। 18 জনের মধ্যে বিধায়ক, তাদের কাউকে 2-4 জনকে বাদ দিয়ে তাদেরকেও গ্রেফতার করার চেষ্টা করেছে। কর্মচারীদের কথা আমি বললাম, কাজে আমরা যেটা আমরা দেখছিলাম 75-25 জন জরুরি অবস্থা জারি হওয়ার মধ্য দিয়ে ইন্দিরা গান্ধী সুকুমার সেনগুপ্তের হাতে যে আক্রমণটা করছিলেন, আরো একটা ধারালো অত্যাচারী অস্ত্র তুলে দিলেন এবং সুকুমার সেনগুপ্ত সমস্ত শক্তি নিয়ে তার বিরোধী যারা তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলেন। আপনাদের জানার জন্য বলছি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিধায়কদের যেমন গ্রেফতার করেছেন জরুরি অবস্থা জারির পর, এমনকি কংগ্রেস দলের একজন বিধায়ক তাকেও সুকুমার সেনগুপ্ত গ্রেফতার করে ওই জেলখানায় পাঠিয়েছে। দৈনিক সংবাদ পত্রিকার যিনি সম্পাদক এবং তিনি পত্রিকার স্রষ্টা, যেই দিন পত্রিকা আন্দোলন সংগ্রামের খবর ছাপে, ঘরে ঘরে পত্রিকা মানুষ নিয়ে যাচ্ছে, এই পত্রিকার এডিটর তাকেও গ্রেফতার করে ওই দক্ষিণ ভারতের জেলখানায় পাঠিয়েছে। এগুলো জরুরি অবস্থার প্রায় 8 থেকে 10 মাস আগে থেকেই কি প্রায় চলছে। পোস্টার লাগানো যায়, মিছিল দেয়, স্লোগান দেওয়া যায়, প্রেস কনফারেন্স করা যায়, পত্রিকা স্বাধীনভাবে রাখা যায়, এডিটোরিয়াল কলমে রাখা যায়। এই পরিস্থিতির মধ্যেও আত্মগোপনে থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা কৃষকদের যে সমস্যা, খাদ্যের যে সংকট, খাদ্য যে সমস্যা, এগুলো নিয়ে প্রশাসনের কর্তৃপক্ষের কাছে ছোট্ট ছোট্ট দল করে প্রতিনিধি পাঠাচ্ছেন, গুরুত্বই দিচ্ছে না, মূল্যই দিচ্ছে না, উপেক্ষা করছেন, জবাবই দিচ্ছে না। ছাত্রদের উপর প্রচন্ড আক্রমণ, বই নাই, পত্র নাই, শিক্ষক নাই, ক্লাস হয় না, ঠিক মতো পরীক্ষা হয় না, এরকম জায়গায় ছাত্রদের সংগঠিত করে এই সরকারের অনিচ্ছুক হাত থেকে শিক্ষার দাবি আদায় করার জন্য ছাত্ররা যখন অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, কোনো গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন। একটাই ধারণা, এদের দাবিয়েছি, আরো দাবাবো, বেশি মাথা তোলার চেষ্টা করলে পর শেষ করে দেবে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীকে কিন্তু আন্তর্জাতিক চাপের কাছে নথি স্বীকার করে যখন এশিয়ার মুক্তি সূর্যের মুখে কালো দাগ পড়তে শুরু হয়েছে, সেই দাগ বুঝবার জন্য লোকসভা নির্বাচন ডাকতে হয়েছে 77-এর মাঝামাঝি সময়। অপ্রত্যাশিত ভাবে স্বাধীন ভারতবর্ষে প্রথম কংগ্রেসকে পরাস্ত করে ভারতবর্ষের মানুষ অকংগ্রেসী সরকার দিল্লিতে প্রতিষ্ঠিত করে। যারা এই সরকার প্রতিষ্ঠা করলেন, জেলখানা থেকে বেরিয়ে নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে জনতা পার্টি তৈরি করে, তারাও কিন্তু ভাবেন নেই ফলটা এরকম হতে পারে। ইন্দিরা গান্ধী এবং কংগ্রেস তাদের তো ভাববার বাইরে ব্যাপারটা ছিল। যে 2-3 পরামর্শ দিতেন, তারা বলতেন অনেক বেশি আসন আপনি জিতবেন, আপনি আবার প্রধানমন্ত্রী হবেন, কেন ভোটটা বন্ধ রাখবেন? বলুন না, ইন্দিরা গান্ধী পরাস্ত। এরকম জায়গায় ত্রিপুরার বিধানসভা ভেঙে জনতা পার্টি তৈরি হলো, সিএপি তৈরি হলো, সিএপি সিপিএম সরকার তৈরি হলো 10 দফা 12 দফা দাবিতে। কার্যকরী করলো না। 3 মাসের মাথায় সিপিআইএম বললেন আমরা তো এরকম সরকারে থাকবো না, নয়া প্রতিশ্রুতি রূপায়িত করতে হবে, না হলে আমরা এই সরকারে থাকবো না। চলে আসছে, অন্য লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। সিপি থেকে কিছু বেরিয়ে গেলেন, আরো কিছু লোক কংগ্রেস থেকে আসলেন, জনতা পার্টি শক্তিশালী হলো, তারাই সব আবার সিপিআইএম এর সঙ্গে কথা বললেন আপনারা আমরা মিলে সরকার করবো। সিপিআইএম এর তরফ থেকে বলুন আপনারা কিন্তু সিএপিতে ছিলেন, আপনাদের সঙ্গে আবার নতুন করে কি নামেরা পাল্টেছেন, কি লাভ হবে? যদি সরকারই থাকতাম তাহলে সরকারটা ফেলে দিয়ে কেন চলে আসি? বলে না না, আমরা তাদের মতো করবো, আমরা যা কথা দেবো বাস্তবায়িত করবো। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শ করে ঠিক আছে
ত্রিপুরার মানুষ যখন এখন নির্বাচন চায় না, আর একটা সরকার দেখতে চায়। তোমরা যদি তাতে না যাও, সরকার যদি তৈরি না হয়, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই পরিস্থিতিতে দেখো সরকার তৈরি হবে, 10-এর সঙ্গে আরো 2-3টা দাবি যুক্ত হবে, 13-14 দফা দাবি, একই অভিজ্ঞতা। 3 মাসের ব্যবধানে দ্বিতীয় সরকারও মুখ্যমন্ত্রী কিন্তু সিপিআইএম না, সিপিএম ছিল, পরে জনতা পার্টি হয়েছে, দুজনেই কংগ্রেসেরই ছিল। একই পদ্ধতি। এই পরিস্থিতিতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিদ্ধান্ত নিল আর থাকা যায় না, আর যদি থাকার চেষ্টা করি মানুষ আমাদের রিয়াক্ট করবে না, আমাদের ছাড়বে না। আমাদের গায়ে এই নোংরা মানুষ কিন্তু ছেটাবে। এই সরকার ছেড়ে দিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বেরিয়ে আসতে হবে, শুধু বেরিয়ে আসতে হবে, ভেঙে দাও এই বিধানসভা, অবিলম্বে নূতন করে নির্বাচন না। রাজ্যপাল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এই দাবির যৌক্তিকতা মেনে নিয়ে কেন্দ্রের সাথে কথা বলে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠিয়ে বিধানসভা ভেঙে দেন। রাষ্ট্রপতির শাসন জারি হয়। পরবর্তী সময়ে বিধানসভা নির্বাচন ডাকেন 1977-এর ডিসেম্বর। এর আগে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির উদ্যোগে বামফ্রন্ট তৈরি হয়, 3 পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক। 7 আসনের মধ্যে 56 আসন বামফ্রন্ট জয়যুক্ত, 4টা আসন টিউজার জয়যুক্ত হয়। না বিজেপি, না সিএপি, না কংগ্রেস, সবার আসন শূন্য হয়। আমি কথাগুলো কেন বলছি? ত্রিপুরায় কি সেই সময় জঙ্গি আন্দোলন প্রকাশ্যে করা সম্ভব ছিল?